তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, যিনি একটু আগে ওনার আপনাদের সম্পর্কে এবং ত্রিপুরা সরকারের সম্পর্কে ওনার বক্তব্য রেখেছেন। শ্রী রাজীব দেববর্মা, চিফ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি আরএনবি, ইঞ্জিনিয়ার সত্যব্রত দাস, জেনারেল সেক্রেটারি আপনাদের সিটের, ইঞ্জিনিয়ার সূর্য কুমার দেববর্মা, প্রেসিডেন্ট এই সিটের, এবং যারা মেম্বার্সরা এখানে এই সিট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যারা এখানে উপস্থিত আছেন, এবং এখানে সিনিয়র ইঞ্জিনিয়ার্সরা উপস্থিত আছেন, এবং বিশিষ্ট জনেরা, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ৫৫তম বার্ষিক সাধারণ সম্মেলন আপনাদের, এবং আমাদের কাছে যে কোনো প্রকল্প যাই আমরা চিন্তা ভাবনা করি, সরকার যখনই কোনো চিন্তা ভাবনা নেয় যে কিছু একটা করতে হবে, ডেভেলপ করতে হবে, ইঞ্জিনিয়ারদের কথা ওনাদের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সব প্রকল্প আমরা করি। কারণ যে কোনো জায়গায় যে কোনো ডিসিপ্লিন বা আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, প্রথমেই ওখানে ডেভেলপমেন্টের বিষয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, লজিস্টিক সাপোর্টও লাগবে। তো সেখানে আপনাদের যে পেশাগত দায়িত্ব, সেটা কিন্তু খুব আমরা দেখেছি সবসময় আপনারা সেই কাজটা করে থাকেন। ৬০-এর দশকের মাঝামাঝি বা তার শেষের দিকে আপনাদের এখানে ত্রিপুরাতে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে আপনাদের এই সিটও এখানে অ্যাসোসিয়েশন তৈরি হয়। তৎকালীন সময়েও যারা আমাদের সমবয়সী বা জাস্ট আমাদের থেকে কয়েকজন সিনিয়র, তাদের সাথে আমার নিয়মিত কথাবার্তা হতো। এবং ত্রিপুরাতে যখন অনেক কিছুরই মানে অ্যাভেলেবিলিটি ছিল না, আড্ডা অ্যাভেলেবিলিটি কিন্তু ছিল তখন। ওরা যখন আসতো কলেজ থেকে বাসে করে আগরতলা শহরে, তা আমরা একটা জায়গায় সেখানে বসে বিভিন্ন কথাবার্তা হতো। তো ইঞ্জিনিয়ারদের সম্পর্কে আমার খুব মানে একটা ভালো সম্যক ধারণা আছে। আবার ওই দিক দিয়ে যদি চিন্তা করি, এমনও ইঞ্জিনিয়ার ছিল তৎকালীন সময়ে পাশ করে চাকরিও ছিল না। আমার বন্ধুবর, আপনারা শুনে অবাক হবেন, ত্রিপুরাতে প্রথম অটো চালক যদি কেউ থাকে, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে একজন ইঞ্জিনিয়ার, চাকরি ছিল না তার। সেই জায়গায় দাঁড়িয়ে, জানি না এখনো কোথায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে এই সিটের যেসব দাবি দেওয়া এখানে রেখেছে, এবং আমার খুব ভালো লাগলো এখানে কম্পারিজন একটা, এখানে কম্প্রেহেন্সিভ একটা পিকচার এখানে তুলে, যে তখনের সময়ে স্কেলের কি অবস্থা ছিল এবং বর্তমানে কি অবস্থা। কিন্তু সেই তুলনায় যদি আমরা দেখি, এখন কিন্তু অনেকটা কিন্তু দূরত্ব আমাদের কমেছে। আমি জানি বিভিন্ন কারণে এই ধরনের যে গ্রেড পে যে ডিফারেন্স হয়েছে বা স্কেলের যেটা ডিফারেন্স আছে, এগুলো বিভিন্ন কারণে কখন যে কে কোন ফাঁকে করে নেয় বলা মুশকিল। আর ব্যুরোক্রেটদের তো বলে লাভ নেই, ওনাদের স্বার্থ ঠিক রেখে যারা টেকনোক্রেট আছে তাদেরকে কিভাবে দাবিয়ে রাখবে, সবসময় একটা তোদের সবসময় মানসিকতা। একটা সময় ছিল, আমি একবার চেষ্টা করেছিলাম, আমার সবসময় একটা কাজ চেষ্টা সবসময় থাকে, টেকনো অ্যাসোসিয়েশন আমি বানিয়েছিলাম। আমার ক্লিনিকে বসে টেকনো অ্যাসোসিয়েশন বানিয়েছিলাম। সেখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন যারা টেকনিক্যাল যারা ইয়ে ছিল। কিন্তু বেশি দূর আমি এগোতে পারলাম না, কারণ চাপ ছিল, রাজনৈতিক চাপ, সরকারের তৎকালীন সময়ে সরকারের চাপ। এই যে ডিমান্ড আমাদের বিভিন্ন, যে আমরা সবাই মিলে যারা ব্যুরোক্রেটরা আমাদের দাবিয়ে রাখে, তাদের বিরুদ্ধে বা ওদের সমতা অ্যাটলিস্ট আমাদেরকে যাতে করা হয়, আমি একটা প্রচেষ্টা কিন্তু তখনও করেছিলাম, কিন্তু সেটা
ফলপ্রসূ হয়নি। আসতো, অনেকে আসতো, ভয়ে ভয়ে আসতো, কথা বলতাম, এবং আমাদের সমস্ত এই চিঠিপত্র সেগুলো কিন্তু ছাপানো হয়ে গেছে। যাই না এখনো খুঁজতে সেই কাগজগুলো পাবো কিনা। তো আমার খুব ভালো ধারণা আছে, ইঞ্জিনিয়ারদের বিশেষ করে আমার খুব ভালো ধারণা আছে ডিফারেন্স থাকাটা উচিত নয়। ডিফারেন্সটা কিভাবে ঠিক রাখা যায়, নিশ্চয়ই যে প্রথম দাবি যেটা আপনাদের সেক্রেটারি মহোদয় রেখেছেন, আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো, আমি দেখে এটাকে কিভাবে দূরীভূত করা যায় আমি দেখবো। সম্মান দিতে হবে, এখানে আর পয়সাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে তাদের প্রাপ্য অধিকার। এই ডিফারেন্সের মাধ্যমেও কিন্তু অধিকারটাকে খণ্ডন করা হয়, 500 টাকাই হোক 600 টাকা হোক, সেই জায়গার মধ্যে কিন্তু এটা করে, এটা না হওয়াটাই বাঞ্ছনীয়। আই উইল ট্রাই মাই বেস্ট, দেখি কি করা যায়, আমি দেখি আইনগতভাবে যদি এটা ঠিক করা যায়, নিশ্চয়ই আমি দেখি। আমরা বাইরে যখন যাই, দুবাই আগে তো যেতাম, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তো আর যাওয়া অসম্ভব। বিদেশের বহু জায়গায় গেছি, দুবাই বলুন, হংকং বলুন, বহু জায়গায় গেছি। গিয়ে যখন ওখানে নামি, দেখি এত সুন্দর সুন্দর বিল্ডিং, রাস্তাঘাট, দুঃখ হতো যে আমাদের ত্রিপুরাতে কবে হবে, ভারতবর্ষে কবে হবে। আমাদের কাছে এটা মানে অদ্ভুত একটা, যে কোন জায়গায় আমরা আছি। আর আগে বলা হতো যে ভারতবর্ষ নাকি মানে সোনে কা চিড়িয়া ভারতবর্ষের মধ্যে ছিল। ইংরেজ, পর্তুগিজ এবং এর আগে আরো অনেকে, মুঘলরা এসে লুট করে আমাদের এখান থেকে সমস্ত ধন দৌলত নিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন 2014-তে, তারপর কিন্তু আমাদের মনে হলো না, আবার আমরা পুনর্জাগরণ ভারতবর্ষের হবে। কালকের রেজাল্টও আপনারা বুঝতে পারছেন, দিল্লির নাম নাকি দিল থেকে হয়েছে, দিল্লির নাম দিল থেকে হয়েছে অনেকে বলে। এবং এই যে হার্ট অফ দ্য কান্ট্রি হচ্ছে দিল্লি। 27 বছর পর আবার মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যেভাবে আস্থা রেখেছে, সেই রেজাল্ট 48-22 ভাবা যায় না কোনোদিন। তো সেই জায়গায় আমরা বুঝতে পারছি একের পর এক যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজ করছেন, সর্বক্ষেত্রে, ডিফেন্সেই বলুন, কৃষিক্ষেত্রেই বলুন, খেটে খাওয়া মানুষই বলুন, বিশ্বকর্মা যোজনার মতো 13,000 কোটি টাকার প্রজেক্ট 18টা গোষ্ঠী কেউ চিন্তাও করেনি। সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি, এবারের জিতের মেইন যে বিষয়, মিডল ক্লাস ফ্যামিলিদের কারণে, মহিলাদের জন্য, দলিত ব্যক্তিদের জন্য এবার দিল্লিতে জিত আসা হয়েছে। ভ্রষ্টাচার তো একটা আছেই, কত রকমের কথা। যমুনার মধ্যে নাকি হরিয়ানার থেকে সেই বিষ জল পাঠাচ্ছে ইত্যাদি, কত রকমের ঘটনা বলেছে। আর মোদিজি কালকে যেটা বললেন যে যমুনা কিভাবে ঠিক করতে হয়, কঠিন কাজ, কিন্তু আমি নিশ্চিত উনি যখন বলেছেন কি করবেন, আমরা দেখবো সেটা। গঙ্গার থেকে আরম্ভ করে কোথাও বাদ দেননি উনি। আমরা খুব আশাবাদী যে ভারত, এই যে বিদেশের সাথে আমি যে তুলনা করলাম, বিভিন্ন বিল্ডিং থেকে আরম্ভ করলো, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এখনো আমি আমাদের ত্রিপুরার যারা ইঞ্জিনিয়ার, কোনো অংশে কিন্তু কোনো কম নয়। প্রায় আমি ফাইল সই করি, অনেকে বাইরে যায়, ট্রেনিং নিতে যায়, বলে একদম যাবে, নিশ্চয়ই যাবে। যদি ট্রেনিং নিয়ে এসে আমাদের ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে যদি একবার অন্যান্য স্টেটের যদি করা যায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে পারে, তো অসুবিধা কি? যাচ্ছে, আসছে, এবং সেটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আজকে ইরিগেশনের যদি কথা বলি, সেখানেও ইঞ্জিনিয়ারদের স্থান। আমাদের যে পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স, সেখানেও আপনাদের বিরাট একটা মানে আপনাদের কর্মযোগ্য, সেখানে আমি বলব। আমাদের ত্রিপুরাতে জলের যখন, বিশেষ করে যখন এই শুখা মৌসুমে ইরিগেশনের জন্য আমাদের খুব দরকার, তো সেই ইরিগেশনের জন্য জল, যে আমাদের যে নদীগুলো এবং পুকুর বা অন্যান্য জায়গায় যেখানে রিসোর্স, সেগুলো কিন্তু শুকিয়ে যায়।
কিন্তু ভগবান আমাদের এমন জিনিস দিয়েছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু অন্যান্য প্রদেশ থেকে আমাদের কাছে মজুদ অনেক বেশি, যে কারণে ওয়াটার আমরা আন্ডারগ্রাউন্ড থেকে সেটা পাওয়াতে আমাদের পক্ষে সেই ইরিগেশন সিস্টেমটাও আপনারা বজায় রাখেন বিভিন্ন স্কিমে, এবং বৃষ্টির জল আটকিয়ে কিভাবে ইনোভেটিভ আইডিয়াতে জল সংরক্ষণ করা যায়, বিভিন্ন বোরিং এর মাধ্যমে টিউবওয়েলের মাধ্যমে জল দিয়ে আপনারা সেচের কাজ করছেন। আবার আরেক দিক দিয়ে পরিশ্রুত পানীয় জল আপনারা সমস্ত ঘরে ঘরে আপনারা পৌঁছাচ্ছেন, যেখানে 3% আমরা শুরু করেছিলাম এই জল জীবন মিশনের, সেই জায়গার মধ্যে আজকে প্রায় 82% আমাদের সমস্ত ঘরে ঘরে এই নলসের জলের ব্যবস্থা আমরা করতে পেরেছি, এবং সেটা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে। সব থেকে আমি যেখানে বলি, এতগুলো এখানে একটু আগে ভিডিও দেখালো বিভিন্ন হাসপাতালের বিভিন্ন জায়গায়, আমার খুবই ভালো লাগে, কিন্তু নিখুঁত ভাবে যে করাটা অনেক সময় আমি বলি যে ফিনিশিং টাচ খুব ইম্পর্টেন্ট। বিল্ডিং বানালাম, অনেক জায়গায় যাই, ত্রিপুরার বিভিন্ন জায়গায় যেতে হয়, প্রথমে আমি বাথরুমগুলো দেখি, সেখানে অনেক সময় দেখা যায় এত নিম্নমানের যে পাইপ বা অন্যান্য যেসব ইয়েগুলো লাগায়, আমি প্রায়শ ওখান থেকে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করি, কি হচ্ছে, কোন কন্ট্রাক্টর করলো দেখুন। মানে পয়সা খরচ করছি, অর্থ সেই জিনিসটা আসছে না। কিন্তু অনেক সময় আগরতলা শহরে ঠিক আছে, কারণ এখানে তো সব ভিআইপিসরা থাকে যায়, কিন্তু আমরা চাই, এবং ইঞ্জিনিয়ারদের কিন্তু এটা খুব মানে দায়িত্ব নিতে হবে যে কাজটাই হবে। এখানে আমি একটু দেখছিলাম একটা বিল্ডিং এর, একটা হসপিটালের খুব সম্ভব, বিল্ডিং খুব সুন্দর, কিন্তু যে বর্ডারটা করেছে রং দেখতে একদম অদ্ভুত বিশ্রী লাগছিল। মানে যেখানে আজকে ভ্যালু এডেড প্রোডাক্ট আমরা তৈরি করি, ভ্যালু এডেড এর প্যাকেজিং সিস্টেম এত সুন্দর না হলে বাজারেও বিক্রি করা যায় না। আপনারা শুনেছেন যে ত্রিপুরাতে গতকালই আমাদের প্রায় 87 এর মতো ইনভেস্টার্স এসছে, এসে মৌ করেছে ত্রিপুরাতে, এবং 3,700 কোটি টাকার মৌ ওনারা করেছেন। মৌ তো করেছেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে কিন্তু অনেক জায়গায়। তো ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি যদি না হয়, তাহলে বাইরের থেকে ইনভেস্টরও আসবে না। আমরা গত বাজেটের সময় ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দিয়েছি, কারণ ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো চলে যাবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে আমরা খরচ করি, তাহলে ইট উইল লাস্ট। আমরা সেই দিকে নজর দিয়েছি, প্রায় 7,000 কোটি টাকার মতো আমরা গত বছর আমরা রেখেছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচারে আমাদের কিন্তু লাভ নেই, তো চলে যাবে। সেই জায়গায় সমস্ত জায়গার মধ্যে এখন কিন্তু চোখে পড়ছে যে ত্রিপুরা সরকার কি করছে কি করছে না। এর মধ্যে আগরতলা শহরে আমাদের একটা প্রজেক্ট, আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি কোথা থেকে ফান্ড পাওয়া যায়, যাতে আগরতলা শহরে আরো উড়ালপুল যেটাকে বলে সেটা তৈরি করা যায়। একটা আমাদের যে প্ল্যান এখন আছে, কতটুকু হবে সেটা যখন হবে তখন বোঝা যাবে। একটা উড়ালপুল আমরা ভাবছি যে গান্ধীর যে স্ট্যাচু আছে সেখান থেকে সেটা ল্যান্ড করবে এসে আস্তাবলের সামনে, এবং আস্তাবলের এখান থেকে দুদিকে দুটো যদি উড়ালপুল যায় ফ্লাইওভার, একটা বিকে রোডের দিকে যাবে, সেটা ল্যান্ড করবে গিয়ে উজ্জয়ন্ত প্যালেসের সামনে, আরেকটা হারাধন সংঘ হয়ে সেটাকে ল্যান্ড করবে আইজিএম হাসপাতালের সামনে। আরেকটা যেটা আমরা ভাবছি যে মোটর স্ট্যান্ডের এখান থেকে যদি একটা উড়ালপুল হয় এবং সেটা যদি ল্যান্ড করে গিয়ে আপনার প্যারাডাইস চৌমনি, তাহলে কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড হয়ে যাবে। সেটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আমি দেখেছি আমাদের অফিসারদের চিন্তা করলাম, সাথে সাথে কাজও কিন্তু শুরু করে দেয়। এর মধ্যে অনেক আমাদের কাছে প্রেজেন্টেশনও দিয়েছে। কিন্তু যাই কাজ হোক, আপনাদের উপর ভিত্তি করে কিন্তু সেই প্ল্যানিং গুলো হয়। আপনারা কিন্তু আমাদের ফিউচার, যেটা আমাদের মেয়র সাহেব বলছেন যে আপনারা উন্নয়নের কাণ্ডারি, ইফ আই এম নট রং। ত্রিপুরাকে এখন বাইরের থেকে যখন আসে মানুষ, প্রথমে এয়ারপোর্ট থেকে
এসেই যখন আমাদের এই ভিআইপি রুট দিয়ে আসে, বলছে ত্রিপুরা, এটা ভাবতেই পারছি না আমরা। আমাদের ছেলে মেয়েরা যারা বাইরে 10 বছর পরে আসছে, তারাই বলছে ত্রিপুরা এত সুন্দর কি করে হয়ে গেল, এত সুন্দর সবকিছু এখানে অ্যাভেলেবল। এখন রুচিও বাড়ছে, শান্তিও প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মেয়র সাহেব বলেছেন এখানে মানুষ এতগুলো 3,700 কোটি টাকার মুভ করা এই প্রথম এই ধরনের ডেস্টিনেশন ত্রিপুরা একটা ইনভেস্টমেন্ট সামিট যেটা হলো, এর আগে কিন্তু আর হয়নি। মানুষ আসছে এখানে, মানুষ প্রথমেই দেখে যে ইনভেস্ট যদি করি আমি ওখানে শান্তি আছে কিনা। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরাতে নিচের দিক দিয়ে আমি সব জায়গায় এই কথাটা বলি যে 3 নম্বরে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত ভালো ত্রিপুরাতে। চেষ্টা করে অনেক সময় অনেক দিক দিয়ে আমাদের যাতে এখানে ডিস্টার্ব করা যায়, আর নিন্দুকেরা তো বসেই থাকে। তোমার সুখে আমি দুঃখী, আমার দুঃখে, তোমার দুঃখে আমি সুখী, আর তোমার সুখে আমি, মানে এই যে বিষয়টা আসে আর কি, যে তুমি যদি সুখে থাকো আমি বড় দুঃখ পাই। তো কোনো না কোনো জায়গার মধ্যে প্রবলেম ক্রিয়েট করার একটা চেষ্টা করেন। আপনারা গন্ডা দুইসার মধ্যে দেখেছেন আননেসারি কি ঘটনাটা ঘটাবে, কিন্তু আমি নিজেও সেখানে গেছি। 3 দিনের মধ্যে আমরা সেই জায়গায় সেটাকে গিয়ে আমরা ঠান্ডা করলাম জায়গাটা, and people were very happy। এবং কুর্তি কদমতলাতে একই অবস্থা, বাংলাদেশের ঘটনা নিয়ে সেখানেও গন্ডগোল। জিরানিয়া তেলিয়ামরার মধ্যে একই ঘটনা ট্রাই করেছিল, বহু জায়গার মধ্যে ছোটখাটো ট্রাই এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমরা এমন ভাবে, কারণ আগে কি হতো এগুলো জিয়ে রেখে অনেকের মসনদে বসতো, আর আমরা সমাধানের মাধ্যমে মসনদে থাকতে চাই। এবং যখন এটা হবে, আপনারাও যখন ট্রান্সফার করবেন, ট্রান্সফারেবল জব বহু জায়গায় আপনাদের যেতে হয়। এখন তো অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে। আমাদের ট্রান্সফার যখন হতো তখন তো মনে হতো এই পাহাড় বেয়ে এত দূর যাবো, এত সাংঘাতিক বিষয়। এখন তো খুব ইজি গোয়িং। এখন আমি এবার ইলেকশনে, এই আমাদের লোকসভার ইলেকশনের সময় প্রায় 8,000 কিলোমিটার আমি তো রান করেছি। এর মধ্যে 2,000 কিলোমিটার আমি বাই ট্রেন আর 6,000 কিলোমিটার বাই রোড। কোনো অসুবিধা হয় না। কৈলাস শহরে যেতে এখন 2 ঘন্টা, 2.25 ঘন্টা লাগে। আস্তে আস্তে করে সমস্ত জায়গায় আমাদের ন্যাশনাল হাইওয়ে যেহেতু 6টা দিয়েছে, আরেকটা আউট অফ যেটা 4টে প্রিন্সিপালি অন প্রিন্সিপল সেগুলোকেই অ্যাকসেপ্টেন্স দিয়েছিল, তার মধ্যে আরেকটা হচ্ছে। তো সব মিলিয়ে এখানে আমাদের চুরাইবাড়ির থেকে চন্দ্রপুর পর্যন্ত তারও 4 লেনের এটা আমাদের কেন্দ্রীয় যিনি আমাদের এমআরটিসি মিনিস্টার আছেন গডকারিজি, উনি সেটাও স্যাংশন করে দিয়েছেন। চারিদিকে এই যে অবস্থা হয়েছে, মানুষ বাইরের থেকে এসে বলছে যে ত্রিপুরা আগের মতো আমরা দেখিনি। পর্যটনের ক্ষেত্রগুলো বলছে আমরা বড় একটা হোটেল করার চেষ্টা করছি এখানে, এবং সেটা ত্রিপুরার ক্ষেত্রে একটা মানে গেম চেঞ্জিং হবে। এটা কিরকম, যে প্রথম এই টাটা কোম্পানির সারা মানে ভারতবর্ষের মধ্যে এই ধরনের যারা এই রাজ ফ্যামিলির, যে কোনো জায়গার মধ্যে রাজ ফ্যামিলিকে সামনে রেখে ওনাদের হেরিটেজ 5 স্টার হোটেল করার চিন্তা ভাবনা করছে। ওনাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। তো সেটা হলে কি হবে, তাদের যে টাটা কোম্পানির পুরো, তাদের যে পুরো ওয়ার্ল্ড চেইন আছে ওরা, তো হেরিটেজ যে এখানে 5 স্টার হোটেল হবে, সেই 5 স্টার হোটেলে সেই চার্টার প্লেন করে কিন্তু বিদেশ থেকে পর্যন্ত লোক আসবে এখানে। যখন আসবে সে তখন শুধু এই হোটেল দেখার জন্য আসবে না, একটা হোটেলের ধরুন প্রায় 100টার মতো রুম করবে, 4-5টা এক্সক্লুসিভ রুম করবে, যার ভাড়া হবে 2.5 লক্ষ টাকা পার ডে। কিন্তু ওই লোকগুলোই আসবে এখানে, আর বাকি হয়তো বা নর্মাল, এবং সেইগুলো রাজকীয় স্টাইলই করবে। এই ধরনের ব্যক্তি যখন আসবে, তো ও তো এখানে এসে শুধু হোটেলে বসে থাকবে না, ও ডুমুরে যাবে, নারিকেল কুঞ্জ দেখবে, সে যাবে আমরা রুদ্রসাগরে, হেরিটেজ যেটা আমাদের ঊনকোটি আছে সেখানে যাবে, আমাদের
যে অ্যামাজন বলে ছবি মোড়া সেখানে যাবে, আমাদের প্রজাপতি পার্ক সেখানে যাবে, বিভিন্ন যেসব জায়গাগুলো আমরা ট্যুরিজমের ডেভেলপ করেছি সেই সব জায়গায় যাবে। এতে করে প্রায় 200 জন ব্যক্তি ডাইরেক্টলি কিন্তু তার এমপ্লয়মেন্ট হবে ওখানে, আর ইনডাইরেক্টলি কত লোকের এমপ্লয়মেন্ট হবে, গাড়ি থেকে আরম্ভ করে যারা খাবার সাপ্লাই করবে, এভরিথিং। তো এই ধরনের আমরা চিন্তা ভাবনা আছে এবং আমি নিশ্চিত যে সেগুলো আমরা করতে পারবো। আমি অত্যন্ত খুশি আজকে এখানে এসে আপনাদের সাথে পরিচয় হলো। গতকাল আইএম এর একটা কনফারেন্স ছিল, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদেরও বহু পুরনো অ্যাসোসিয়েশন। তো এই ধরনের অ্যাসোসিয়েশন জীবিত রাখাটা আমাদের খুব দরকার, কারণ অনেক সময় ইন্ডিভিজুয়ালি অনেক জিনিস আমাদের পলিসিগত যখন ডিসিশন হয়, সেটা এই ধরনের অ্যাসোসিয়েশন থাকলে তার যে কর্মকর্তারা আছেন তাদেরকে যদি বলা যায়, তো এর যে ঢেউ সমস্ত মেম্বারদের মধ্যে চলে আসে। অনেস্টির সাথে আমাদের কাজ করতে হবে, কারণ বারবার আমরা যেটা বলছি, অনেস্টি ছাড়া এবং ট্রান্সপারেন্সি ছাড়া মানুষের মন জয় কোনো অবস্থায় সম্ভব নয়। এবং সেটা দিল্লির রেজাল্ট দেখে আমরা কিন্তু বুঝতে পারছি, মানুষ সব দেখে, সব বুঝে। এবং একটা সময় ছিল কোন অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি কে হবে, সেইগুলো একটা দুর্গের থেকে বলে দিত যে এই প্রেসিডেন্ট হবে, এই সেক্রেটারি হবে। আমাদের সময় এসব না, মেম্বাররা যারা যে যা ডিসিশন নেবে সেটাই। আমাদের কাছে এইসব পলিটিক্স আমরা করি না। ক্লাবে ক্লাবে কোন ক্লাবে কে প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, সেগুলো পর্যন্ত একটা পার্টিকুলার দুর্গের থেকে বলা দেওয়া হতো। আমরা এগুলো করি না। ট্রান্সফারও ওই দুর্গের থেকে বলতো, সেইভাবে ট্রান্সফার হতো। আমরা সেগুলো করছি না এখন। তো আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে, কারণ আমি সব জায়গায় একটা কথা বলি যে তুমি আমাদের এই লোক, তখন কাজের মাধ্যমেই তুমি আমাদের লোক। যে ভালো কাজ করে তার কোনো ধর্ম নেই, কাজের ধর্ম হচ্ছে মেন। ভালো ইঞ্জিনিয়ার, সেটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে উপর দিকে বলা হয়েছে ইঞ্জিনিয়ারদের, চিফ ইঞ্জিনিয়ার স্তরে অনেকের এখন এখানে নেই। একটা সময় ছিল মিস্টার বেদাগিরি, জানি না আপনারা জানেন কিনা, বাইরের থেকে কিন্তু এখানে চিফ ইঞ্জিনিয়ার ছিল, এবং এক চিফ ইঞ্জিনিয়ার সারা ত্রিপুরাকে দেখেছে। এখন আস্তে আস্তে করে চিফ ইঞ্জিনিয়ার আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট হয়েছে। তো আমরা ভাবছি যে এই যে গ্যাপটা হয়েছে, গ্যাপও আমরা ফিল আপ করবো। আর প্রয়োজনে ওই লেভেলে এক্সট্রা অর্ডিনারি যদি এক্সটেম্পো এরকম কোনো থাকে, তাদেরকেও আমরা যদি আনি, অফকোর্স উইল টক টু ইউ, তাহলে একটা মিলজুল হবে। তাদের যে ক্যালিবার, সেই ক্যালিবারগুলো আমরা নিতে পারবো। তাহলে গিয়ে যে বেটার থেকে বেস্টের যে ডেভেলপমেন্টের ক্রাইটেরিয়া, সেটা আমরা ফুলফিল করতে পারবো। কারণ এখানে অনেকগুলো এই যে প্রমোশনের বিষয়ে অনেকগুলো আমরা চলছে, এর মধ্যে কথাবার্তা চলছে যে একবার মাত্র প্রমোশন দেওয়া যাবে অ্যাডহক, এরপরের বার অ্যাডহক দেওয়া যাবে কিনা। আমি লিগ্যাল যারা ব্যক্তিরা আছেন তাদের সাথে আমি বসেছি, তাদের সাথে কথা বলে হয়তোবা কিছু করারও সুযোগ হয়তোবা থাকতে পারে। আমি জানি না আগামী দিন করতে পারবো কিনা, কিন্তু বসে থাকলে হবে না। কারণ প্রমোশন, আমি যদি রিটায়ারমেন্ট যাই, কতদিন আমি এক্সটেনশন দেব? তো সেই চিন্তা ভাবনাও আছে। এবং গতকাল আইএম এর মধ্যেও আমি বলছিলাম যে যখনই কোনো দুর্যোগপূর্ণ ঘটনা ঘটে, এই ধরনের অ্যাসোসিয়েশন, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার যেভাবে ঝাঁপিয়ে পড়ে, পুলিশরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমাদের টিম তো আছেই, অফিসাররা তো আছেন, কিন্তু আপনারা কিন্তু ওই সময়ে যে আপদা অবস্থাটা আসে, সেই জায়গায় আপনাদের রোল কিন্তু বিরাট। এবারেও দেখুন, আমরা বগাফার মতো জায়গায় মানে প্রায় 600-650 উপরে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাউথে। তো সেই জায়গার মধ্যে আমরা কিন্তু এটাকে দক্ষতার সাথে আমরা সেটাকে ওভারকাম করতে পেরেছি, এবং সেখানে আপনাদেরও বিরাট রোল ছিল। কেন্দ্রীয় সরকার তো আমাদের হেল্প করেছে, কিন্তু আপনাদেরও বিরাট রোল ছিল। এখানে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আপনারা সাহায্য করেছেন, আর্থিকভাবে, মেন্টালিও করেছেন, ফিজিক্যালিও করেছেন, আর্থিকভাবে করেছেন, সব দিক দিয়ে আপনারা করেছেন। আপনারা ইউ আর দ্য ফোর্স, একটা ডিপেন্ডেবল ফোর্স আমাদের ত্রিপুরা রাজ্যের
ফার্দার ডেভেলপমেন্টের জন্য। আমি আশা করি এখানে খুঁটি নাটি যা থাকবে সবগুলোর দিকে আমাদের নজর থাকতে হবে। আমি এখানে এসেছিলাম যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়ে, আমি দেখি যে হল তো আছে, ঠিক আছে হয়েছে, কিন্তু তারপরেও সেখানেও দেখলাম খুব বেশি অবস্থা। আজকে কিন্তু আমি যা দেখছি অনেকটা বেটার হয়েছে, তার জন্য আমরা পয়সা দিয়েছি। চিফ ইঞ্জিনিয়ার বলতে পারবেন, আমি অনেক যে রবীন্দ্র ভবন সেখানেও আমি গিয়েছি, করলাম, থাকলাম, এ তো হবে না। উই শুড লিভ ইন এ স্টাইল, এখন তো সব দিক দিয়ে আমাদের ভালোভাবে থাকতে হবে। তবে একটা নিজের ঘরে যদি আমরা ভালোভাবে থাকতে পারি, ছেলে মেয়েদের যদি সেইভাবে তার পরিবেশ আমরা দিতে পারি, সেই চিন্তা ভাবনায় আমরা যদি সবাই এই সমাজের যদি আমরা দিতে পারি, তবে মানুষ, পিপুল উইল অ্যাকসেপ্ট অ্যান্ড উইল অ্যাপ্রিসিয়েট। আমি আশা করি আপনাদের যে এই ধরনের কাজ আপনারা করছেন। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কথা বলা হয়েছে, এটা আজকের প্রবলেম না, কিন্তু মেকানিক্যালের ত্রিপুরাতে বহু মেকানিক্যাল, আমার বন্ধু বান্ধবরাই অনেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছে, অনেকে যেতে চাইতো না, কারণ এখানে বড় মানে ইন্ডাস্ট্রি এখানে নেই। চেষ্টা করছি আমরা তো বড় বড় যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন, বহুত লোক মধ্যপ্রদেশে আমি যেতে দেখেছি, সেটা একটা বিরাট প্রবলেম এখানে। এটাকেও কিভাবে অন্যভাবে, এখন তো যে কোনো জায়গার থেকে যে কোনো স্তরে গিয়ে কিন্তু চেঞ্জ করা যায়, কম্পিউটারের দিকেও যাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। কাউকে যাতে কোনো অবস্থায় ডিসকার্ড না করা হয়, তাদেরকেও আদার কোনো ট্রেনিং দিয়ে তাদের কাজটা যাতে নেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করতে পারি। আমরা বসে আমরা কথা বলতে পারি এগুলো নিয়ে। এখন তো ইঞ্জিনিয়ারিং এর তো শেষ নেই, আইটি ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে, কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, যেখানে যাবেন সেখানেই। এখানে বিদ্যুতের বিষয়ে আলোচনা হয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের তো তাও এখন অনেক বেশি তাদের এভিনিউজ খুলেছে, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের আমার মনে হয় তাদের বিষয়ে আমরা আলাদাভাবে আমরা চিন্তা করতে পারি। এবং আপনাদের যে রাস্তা, সড়ক, সেতু, বিল্ডিং, জল সরবরাহ, সেচ এবং বিদ্যুৎ ব্যবস্থার যে উন্নয়নের সাথে আপনারা জড়িত রয়েছেন, সেই জন্য আমরা আশা করি যে এটাকে আরো বেশি, সময় কম, আমার প্রায় 2 বছর হতে চললো আমাদের মন্ত্রিসভার, এবার নতুন সামনের মাসেই হবে, কিন্তু প্রতিদিন মনে হয় যেন অনেক সময় চলে গেছে, অনেক সময় চলে গেছে। যে আপনারাও সেইভাবে, আর আমাদেরও এরকম একটা সাধারণ মানুষেরও থাকে যে টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডারও বেরিয়েছে, এখনো কিছু হচ্ছে না কেন? আর এর জন্য তো সময় লাগবে। যখন এই কনক্রিট ডালা হয়, তার কাস্টিং করার পরে তারও একটা টাইম দিতে হবে, কিন্তু ভিতর থেকে তাকে কবে উঠবে, তো এগুলো তো থাকবেই, কিন্তু তবুও কোনো জায়গায় গ্যাপ যেন না থাকে, সেই চেষ্টাটা আপনারা করবেন। আর ফিনিশিং একদম এক্সট্রিম পর্যায়ে সেটা যেন থাকে, সেটা রাস্তা হোক, সেটা বিল্ডিং এ হোক, যে কোনো জায়গায় এটা যেন আপ টু দ্য মার্ক থাকে। প্যাকেজের মতো, যেমন আজকাল প্যাকেট দেখে আমরা অনেক জিনিস আমরা কিনি, আমরা ভুজনগরে যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে যাই, এত সুন্দর সুন্দর এই যে আমাদের যে রাবার থেকে ইলাস্টিক্স তৈরি হয়, সেই ইলাস্টিক গুলো বিদেশে পাঠাচ্ছে, এত সুন্দর। ত্রিপুরাতে এরকম সম্ভব? আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, ত্রিপুরাতে রাবার, আমাদের যে উৎপাদিত যে রিসোর্স গুলো আছে, বাঁশ, তারপর আপনার যে ব্যাম্বু থেকে শুরু করে আমাদের রাবার, আগার ইত্যাদির উপর ভিত্তি করে, ফলের উপর, হর্টিকালচারের উপর ভিত্তি করে ইনোভেটিভ কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আপনারা চিন্তা করুন। আমি টিআইটির মধ্যে গত পরশুদিন আমি গিয়েছিলাম, সেখানেও ছেলেরা খুব ভালো করছে। ওখানে ড্রোন সেন্টার আমরা এর আগে আমি ইনোগ্রেট করে এসেছিলাম, সেখানে ইনোভেটিভ ওরা ড্রোন টেকনোলজি ওরা নিয়ে এসে, আমি বলেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ড্রোন দিদি বানাবে, আপনাদের এখান থেকে ড্রোন দিদি কেন আপনারা সেখানে এই আমাদের ড্রোন দিদিদের এনে আপনারা প্রশিক্ষণ দেবেন না? ওনারা বলেছেন সেগুলো করবেন, এবং 30 জনের মতো ছেলে সেখানে দেখলাম যে ওরা ট্রেনিং নিয়েছে এবং ভালো করছে। এই ধরনের আপনারা সবাই মিলে, আর এই অ্যাসোসিয়েশন আমার মনে হয় এতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে আছে, সমস্ত প্রফেসররা ওখানে আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, স্টুডেন্টরা আছেন, তাদেরকেও আপনাদের সাথে যুক্ত করুন, তাহলে অ্যাসোসিয়েশনটা আরো বেশি
মানে স্ট্রেংথেন হবে বলে আমার বিশ্বাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ।